সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে এই মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। তো ক্লাসের শুরুতে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই ক্লাসে। আর এই ক্লাস পরিচালনায় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ কামরুল হোসেন স্যার, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। তোমরা সকলে জানো এই কোভিড-19 পরিস্থিতির কারণে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। ইতোপূর্বে আমি তোমাদের সাথে আরও 4টি ক্লাস নিয়েছি তোমাদের। আজকে এটি হচ্ছে আমার 5ম ক্লাস। তো আজকে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। আচ্ছা, যে পার্টগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ফ্রেডারিক উইনস্টন টেলর, যাকে আমরা FW টেলর হিসেবে চিনি, এবং আরেকজন আছেন হেনরি ফেওল। এই দুজন ভদ্রলোকের অবদান নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে তাদের অবদানগুলো কী কী সেটা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো হ্যাঁ, আমরা প্রথমেই একটি ছবি দেখছি। তো এই ভদ্রলোক 1856 সালে যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। এই ভদ্রলোকের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন পড়াশোনা করবার জন্য, কিন্তু পরবর্তীতে চোখের সমস্যার কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, এবং তার বাবার ইচ্ছা ছিলেন তিনি যেন হন আইনজীবী। কিন্তু তিনি পরবর্তীতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাধারণ একজন শ্রমিক হিসেবে যোগদান করেন। হ্যাঁ, সেই কোম্পানিটির নাম ছিল মিডফেল স্টিল কোম্পানি। তো উনি ছিলেন অত্যন্ত মেধার, মানে কি বলবো এটাকে, প্রজ্ঞার অধিকারী। তিনি স্টিল কোম্পানিতে চাকরি করা অবস্থায় সান্ধ্যকালীন পড়াশোনা করার মাধ্যমে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি যখন মিডফেল স্টিল কোম্পানিতে যোগদান করেন তখন কোম্পানিটির অবস্থা অনেকটা দেউলিয়ার মতো হয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে তার যোগ্য নেতৃত্বের কারণে তিনি কোম্পানিটিকে তৎকালীন আমেরিকার একটি লিডিং অর্গানাইজেশনে পরিণত করতে সমর্থ হয়েছিলেন, এবং এক পর্যায়ে গিয়ে তিনি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত হন। তিনি যখন মিডফেল স্টিল কোম্পানি থেকে রিটায়ারমেন্টে যান তখন ওই কোম্পানিতে 10,000 শ্রমিক কাজ করতেন। হ্যাঁ, তো তিনি 1864 সালে মিডফেল কোম্পানি থেকে 1884 সালে মিডফেল কোম্পানি থেকে অবসর গ্রহণ করেন, এবং পরবর্তীতে তিনি ম্যানেজমেন্টের বিভিন্ন তত্ত্ব এবং নীতি আবিষ্কারের নিজেকে নিয়োজিত করেন। ঠিক আছে, তো দেখি এই ভদ্রলোককে। হ্যাঁ, রাইট, উনি হচ্ছেন ফ্রেডারিক উইনস্টন টেলর, যাকে আমরা FW টেলর বলি। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে উনি যদিও ম্যানেজমেন্টের এক্সপার্ট, কিন্তু উনি কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, একটি সময় গিয়ে উনি আমেরিকার সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সোসাইটি সেটার সভাপতি হন, এবং একটি সময় গিয়ে তিনি ম্যানেজমেন্টের বিখ্যাত যে বই দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটি 1911 সালে প্রকাশিত হয়, সেটি লিখেন, এবং যে বইটি মূলত প্রকাশের মাধ্যমে ম্যানেজমেন্টের একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, তো যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে বলেছি সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে যদি লিখি, তিনি 1856 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন পড়াশোনা করার জন্য, কিন্তু তিনি তার শিক্ষাকে সমাপ্ত করতে পারেননি। আর তার যে বিখ্যাত বইগুলো রয়েছে এর মধ্যে রয়েছে শপ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অ্যান্ড মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ওকে, তো FW টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তো কেন তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়? তিনি যখন ওই মিডফেল কোম্পানি থেকে অবসর গ্রহণ করেন তিনি তখন দেখলেন যে কিভাবে কাজ করলে এই ইঞ্জিনিয়ারিং কোম্পানির যে কর্মীগুলো আছেন তারা তাদের কাজকে আরও সহজভাবে সম্পাদন করতে পারে। তখন তিনি বৈজ্ঞানিক উপায়ে এই বিভিন্ন কাজকর্ম বিশ্লেষণ করতেন এবং সেই সকল কাজ সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কয়েকটি সায়েন্টিফিক ব্যাখ্যার মধ্যে রয়েছে যে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করতে হবে।
অর্থাৎ আমরা কর্মক্ষেত্রে যেই পদ্ধতিগুলো ব্যবহার করি, হ্যাঁ, এগুলো ব্যবহার করা যাবে না। কি করতে হবে? সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে যে এর চেয়ে আরো সহজভাবে সেই কাজটি করা যায় কিনা। সেটি হচ্ছে মূলত বৈজ্ঞানিক পদ্ধতি। তারপরে আরেক কি আছে? বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ দান ও তাদের উন্নয়ন করতে হবে। তারপরে রয়েছে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা প্রতিষ্ঠা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক এবং শ্রমিক কর্মচারী এবং মালিক রয়েছে তাদের মধ্যে সম্পর্কটা অবশ্যই কি হতে হবে? সৌহার্দ্যপূর্ণ। এতে করে প্রতিষ্ঠানে যে কর্মী বা কর্মচারী থাকবেন তারা কি করবেন? প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিবেন। ঠিক আছে। তারপরে রয়েছে কি? ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বন্টন। অর্থাৎ প্রতিষ্ঠানে মিস্টার টেলর বলেছিলেন যে প্রতিষ্ঠানে যে সকল কর্মী থাকবেন তাদের দায়িত্বগুলো সুস্পষ্ট করতে হবে। অর্থাৎ যাকে ম্যানেজমেন্টের কাজগুলো করার জন্য নিয়োগ দিতে হবে সে শুধু ওই ম্যানেজমেন্টের কাজগুলো করবে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানে বিভিন্ন প্ল্যান করবেন, তিনি যে বিভিন্ন কর্মচারী থাকবেন তাদের কাজগুলোকে সমন্বয় সাধন করবেন, তাদেরকে নেতৃত্ব প্রদান করবেন। আবার অপরদিকে যাকে ফাইন্যান্সিয়াল কাজের জন্য নিয়োগ দেওয়া হবে তিনি কি করবেন? বিভিন্ন অর্থের উৎসগুলো অনুসন্ধান করবেন, সেখান থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করবেন। ঠিক আছে। এক্ষেত্রে ম্যানেজার যে থাকবেন তিনি তার ম্যানেজারিয়াল কাজগুলো করবেন এবং যিনি ফাইন্যান্সের দায়িত্বে থাকবেন তিনি অর্থ সংক্রান্ত কাজগুলো করবেন। এটি হচ্ছে কি শ্রমিক দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বন্টন। আচ্ছা, তারপরে দেখি তিনি কি মিস্টার টেইলর কি করেন? বিভিন্ন গবেষণা ও কর্মপদ্ধতির উন্নয়ন করেন। প্রথমে রয়েছে কি? টাইম স্টাডি বা সময় পরীক্ষা। তো মিস্টার টেইলর যখন মিডফিল্ড স্টিল কোম্পানিতে চাকরি করতেন সেখানে তিনি কিছু পরীক্ষা করেছিলেন। তার প্রথম কি হচ্ছে? টাইম স্টাডি বা সময় পরীক্ষা। অর্থাৎ তিনি কি করতেন? যেই শ্রমিক বা কর্মচারী একই কাজ বারবার সম্পাদন করতেন তিনি দেখতেন যে প্রথমে একটি কাজ সম্পাদন করার জন্য তার কত টাইম লাগছে, পরবর্তীতে তিনি আরেকজন শ্রমিককে দেখতেন যে একই কাজ করে তার কত সময় লাগছে। হ্যাঁ, এক্ষেত্রে তিনি স্টপ ওয়াচ ব্যবহার করতেন। তো সেই ক্ষেত্রে দেখা যেত একজন শ্রমিকের কম সময় লাগছে, আরেকজনের বেশি লাগছে। কেন লাগছে? এই ক্ষেত্রে যে শ্রমিকের সময় বেশি লাগছে এই যে সময় বেশি লাগার কারণগুলো তিনি কি করতেন? সেগুলো অনুসন্ধান করতেন এবং পরবর্তীতে সেই কারণগুলো খুঁজে বের করার পর তার প্রপার সলিউশন দিতেন। এটি হচ্ছে মূলত সময় পরীক্ষা বা টাইম স্টাডি। পরের যেটি আছে যে গতি নিরীক্ষা বা মোশন স্টাডি। হ্যাঁ, তো মোশন স্টাডিটা কি? সেটি হচ্ছে যে ধরো যে একটি প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক বা কর্মচারী কাজ করেন যে তাদেরকে কি করতে হয়? ধরো একজন কর্মচারী মেশিন পরিচালনা করছে। হ্যাঁ, সেখানে মেশিনের বিভিন্ন প্রসেস থাকে, অর্থাৎ বিভিন্ন ধাপ থাকে। ঠিক আছে। অর্থাৎ কোন ধাপের পর কোনটি দিলে আবার কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হবে সেটি হচ্ছে মূলত গতি নিরীক্ষা। তারপরে যেটি আছে শ্রান্তি নিরীক্ষা বা ফ্যাটিগ স্টাডি। অর্থাৎ এখানে কি হচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রোডাক্টিভিটি কিছু বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ তিনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশ অনেকটা প্রভাব বিস্তার করে। যেমন যদি একজন শ্রমিক কাজ করার সময় যদি হালকা মিউজিকের ব্যবস্থা করা হয়, অর্থাৎ গান শোনার ব্যবস্থা করা হয়, তিনি কি করবেন? সেক্ষেত্রে ভালো আউটপুট পাওয়া যায়। অথবা যে কাজের মধ্যে যদি যে 2-3 ঘন্টা ব্রেক দেওয়া যায়, 2-3 ঘন্টা পর পর 20 মিনিট ব্রেক দেওয়া হলো, সেক্ষেত্রে কি হবে? তার প্রোডাক্টিভিটি বাড়বে। অথবা যদি কোনো কি বলে এটাকে ফ্যাক্টরিগুলোতে যদি লাইটের পরিমাণ কম হয়, স্বাভাবিকভাবে কর্মচারী কি করবে? সেখানে তার কাজের প্রতি প্রপার কনসেন্ট্রেশন দিতে পারবে না। তো সেক্ষেত্রে পরীক্ষা করে কি দেখা গেছে যে কম লাইটের পরিবর্তে যদি উজ্জ্বল লাইট দেওয়া হয় বা লাইটের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কি করবে? সেখানে প্রোডাক্টিভিটি বেশি হবে। অর্থাৎ এটা হচ্ছে কি শ্রান্তি বা অবসাদ নিরীক্ষা বা ফ্যাটিগ স্টাডি। আচ্ছা, আর যে তারপর কি দেখতে পাচ্ছি? কার্যভিত্তিক সংগঠন। অর্থাৎ এফডব্লিউ টেলর ছিলেন এই কার্যভিত্তিক সংগঠনের প্রণেতা। তারপরে কি আছে যে পরিকল্পনার জন্য পৃথক বিভাগ। এফডব্লিউ টেলর বলেছেন যে পরিকল্পনাকে একটি পৃথক বিভাগ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কারণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের সফলতা মূলত প্রপার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে। এর জন্য কি করতে হবে? যে পরিকল্পনাকে সম্পূর্ণভাবে আলাদা একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তারপরে কি বলেছিলেন? যে সকল কার্যের জন্য বোনাস প্রদান। অর্থাৎ যখন একজন শ্রমিক বা একজন কর্মচারী
তার উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার পরে যদি অতিরিক্ত কোনো কাজ করেন এর জন্য তাকে কি করতে হবে, বোনাস প্রদান করতে হবে। এই বোনাস প্রদান করলে কি হবে, যে তিনি কাজের প্রতি আরো মনোযোগী হবে। আচ্ছা, তো এরপরে কি আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ মিস্টার টেইলর মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ তিনি বলেছেন একটি প্রতিষ্ঠানের বিপ্লব তখনই সম্ভব যখন ওই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মেন্টাল রেভলিউশন বা মানসিক বিপ্লব সম্ভব। এই জন্য কি করতে হবে, যে প্রতিষ্ঠানে যে সকল কর্মী থাকবে তাদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে, নতুন নতুন বিষয় আবিষ্কারের জন্য তাদের বিভিন্ন গবেষণার সুযোগ প্রদান করতে হবে, তাদেরকে যথাযথভাবে ইনসেন্টিভ দিতে হবে ইত্যাদি। তো দেখি কি বলেছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করবে, যে যদি মানব সম্পদ ব্যবস্থাপনাকে যথাযথভাবে ম্যানেজ করা হয়, যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর উৎপাদনশীলতা বৃদ্ধি কাদের প্রচেষ্টায় বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে যে সকল কর্মী থাকবেন তাদের। এই জন্য বলা হয় যে মানবের প্রচেষ্টা বৃদ্ধি মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানসিক বিপ্লবের সাথে জড়িত, অর্থাৎ যে আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইজ রিলেটেড টু মেন্টাল রেভলিউশন। ওকে, আচ্ছা, এবার আসছেন কে, হ্যাঁ ইনি হচ্ছেন হেনরি ফিউল, যাকে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে জানি। তো হেনরি ফিউল আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে এসেছি, যাদের ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডিজ। তো হেনরি ফিউল ফ্রান্সে জন্মগ্রহণ করেন, কিন্তু না, তিনি আসলে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার বয়স যখন মাত্র 6 বছর, তিনি তার বাবা মায়ের সঙ্গে ফ্রান্সে চলে আসেন। তো তিনি 1841 সালে তুরস্কে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন, যেটা বলেছি, 6 বছর, অর্থাৎ 1847 সালে বাবা মায়ের সঙ্গে ফ্রান্সে চলে আসেন। আচ্ছা, তারপরে তিনি 1860 সালে কি করেন, যে ফ্রান্সে একটি খনিতে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। মিস্টার ফিউলকে যে জন্য আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, তার অন্যতম কারণ হচ্ছে তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছিলেন। মিস্টার হেনরি ফিউল হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ব্যবস্থাপনাকে একটি শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ আমরা বর্তমানে যেমন জিওগ্রাফি দেখছি, রাষ্ট্রবিজ্ঞান দেখছি, ফিলোসফি দেখছি, এগুলো যেমন একটি শাস্ত্র, একটি সময়ে ব্যবস্থাপনা কিন্তু এরকম শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি। তখন মিস্টার হেনরি ফিউল এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এবং তার উদ্যোগের ফলে মূলত ব্যবস্থাপনাকে শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এবং যার ফলশ্রুতিতে এই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বিষয়টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে স্কুল কলেজগুলোতে সেটি পাঠদান শুরু হয়। তো এক কথায় যদি বলি, ব্যবস্থাপনার ক্ষেত্রে মিস্টার ফিউলের অবদান কি, সেটি হচ্ছে ব্যবস্থাপনাকে সর্বজনীন গ্রহণযোগ্য বিষয় হিসেবে উপস্থাপন করেন, শিল্প প্রতিষ্ঠানে কাজ নির্দিষ্টকরণ করেন, তারপরে হচ্ছে কি করেন, ব্যবস্থাপনার প্রক্রিয়ার কাজ বা উপাদানগুলো নির্দিষ্ট করেন, তারপরে হচ্ছে যে তিনি 14টি নীতিমালা প্রদান করেন। আচ্ছা, সেই বিষয় সম্পর্কে আমরা সামনের দিকে বিস্তারিত দেখছি। হ্যাঁ, তো মিস্টার হেনরি ফিউল শিল্প প্রতিষ্ঠানের কাজগুলোকে মূলত 6 ভাগে ভাগ করেন। এর ভিতরে প্রথম যেটি, সেটি হচ্ছে কারিগরি কার্যাবলী বা টেকনিক্যাল অ্যাক্টিভিটিস। তো টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বা কারিগরি কাজ বলতে একটি প্রতিষ্ঠানে যে সকল নির্মাণ বা প্রকৌশল ডিপার্টমেন্ট থাকেন, তারপর হচ্ছে সংযোজন, উৎপাদন, সেই বিভাগগুলোকে বোঝায়। তারপর হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা বাণিজ্যিক কার্যাবলী। আর বাণিজ্যিক কার্যাবলী হচ্ছে মূলত পণ্য দ্রব্য ক্রয়, বিক্রয় এবং বিনিময়ের সাথে সংযুক্ত। এরপরে যেটি হচ্ছে, সেটি হচ্ছে কি ব্যবস্থাপকীয় কার্যাবলী। অর্থাৎ ব্যবস্থাপকীয় কার্যাবলী মূলত একটি প্রতিষ্ঠানের যে প্ল্যান, তারপরে হচ্ছে অর্গানাইজিং, তারপরে হচ্ছে লিডারশিপ, মোটিভেশন, তারপর কন্ট্রোলিং, এই বিষয়গুলোর সাথে জড়িত। অর্থাৎ ব্যবস্থাপকীয় কার্যাবলী হচ্ছে একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল কাজ করা হয় সেই কাজের সঙ্গে জড়িত। এরপরে হচ্ছে আর্থিক কার্যাবলী বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে যে অর্থের উৎস অনুসন্ধান করা, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি, যে অর্থাৎ কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে, কোন উৎস থেকে
অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে লাভজনক হবে, তারপরে সংগৃহীত অর্থ কিভাবে প্রপারলি ইউজ করা যাবে, এবং যাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে তাদের যে কিভাবে সে অর্থ পরিশোধ করা হবে ইত্যাদি। এরপরে আছে নিরাপত্তা কার্যাবলী বা সিকিউরিটি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে সকল মানব সম্পদ রয়েছে, তারপরে কারিগরি সম্পদ রয়েছে, এই সকল সম্পদের যে নিরাপত্তা প্রদান করার বিষয় সেটি এগুলোর সাথে জড়িত। এরপরে সর্বশেষ রয়েছে হিসাব সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ প্রতিষ্ঠানে এই কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য যে মূলধন সেটি কই থেকে সংগ্রহ করবে এবং তার যথাযথ রক্ষণাবেক্ষণ করার সঙ্গে মূলত হিসাব সংক্রান্ত কার্যাবলী জড়িত। এরপরে মিস্টার হেনরি ফিওল ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কাজগুলো সেগুলো নির্দিষ্ট করেন। তিনি তার মতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ হলো এগুলো, অর্থাৎ পূর্বানুমান ও পরিকল্পনা, তারপর রয়েছে সংগঠিতকরণ ও আদেশস্থান, এবং লাস্ট ওয়ান ইজ সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তো আমি গত ক্লাসের আগের ক্লাসে প্রসঙ্গত যখন তোমাদের ব্যবস্থাপনার যে চ্যাপ্টারের শুরু করেছিলাম, তো সেখানে আমি ব্যবস্থাপনার কাজের কথা যখন বলেছিলাম সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো এখানে একটা বিষয় নিয়ে তোমাদের একটু বলি, যেটি হচ্ছে পূর্বানুমান বা ফোরকাস্ট। তো আরেকটি হচ্ছে কি পূর্বানুমান ও পরিকল্পনা। এখানে খেয়াল করবে পূর্বানুমান এবং পরিকল্পনার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো কোনো বিষয় সম্পর্কে পরিকল্পনার আগে সেই বিষয় সম্পর্কে পূর্বানুমান করা হয়। কিরকম, যে ধরো তুমি 500 ইউনিট পণ্য উৎপাদন করতে চাচ্ছ, এখন এই 500 ইউনিট পণ্য উৎপাদন করার পূর্বে তোমাকে কি করতে হবে? ফোরকাস্ট করতে হবে, পূর্বানুমান করতে হবে। কিরকম, যে আমি যে 500 ইউনিট পণ্য উৎপাদন করব, হ্যাঁ, সেটা কিভাবে, এই জন্য কি করতে হবে, তুমি যে এলাকায় থাকছো বা যে এলাকায় তোমার প্রতিষ্ঠান, সে এলাকায় তোমার যে ভোক্তা তাদের চাহিদাকে কি করতে হবে? নিরূপণ করতে হবে। হ্যাঁ, যে এই এলাকার মানুষ একটি নির্দিষ্ট সময় 500 ইউনিট পণ্য কনজিউম করবে কিনা। যদি তোমার মনে হয় হ্যাঁ ওই এলাকার মানুষ ওই সময়ের মধ্যে 500 ইউনিট পণ্য কনজিউম করবে, হ্যাঁ, তো সেই 500 ইউনিট পণ্য উৎপাদন করবার জন্য তোমাকে কি করতে হবে? পরিকল্পনা। এখন এই যে 500 ইউনিট সম্পর্কে কথাগুলো বললাম সেটাকে বলা হবে কি? পূর্বানুমান। আর পরিকল্পনা বলেছে অর্থাৎ ভবিষ্যতে কি করা হবে তা আগে থেকে নির্ধারণ করা হচ্ছে কি পরিকল্পনা। তার ভিতরে সংগঠিতকরণ, এটাও আমি গত ক্লাসে পড়িয়েছি যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন বিভাগ থাকবে তাদের কাজের মধ্যে যে কাজকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করা, সেটাই হচ্ছে কি সংগঠিতকরণ। তারপর হচ্ছে আদেশস্থান, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী থাকবেন তাদেরকে কি করতে হবে? তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য তাদেরকে প্রপারলি ডিরেকশন দিতে হবে। এবং সমন্বয় সাধন, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থাৎ তুমি যে কাজের জন্য শ্রমিকদের নিয়োগ দিয়েছো বা কর্মচারীদের নিয়োগ দিয়েছ তারা সেই কাজ ঠিকমতো করছে কিনা, এবং তুমি যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করেছো সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা সেটা কি করতে হবে? তোমাকে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করতে হবে। আচ্ছা, আর এই সকল বিষয়গুলোর জন্য মিস্টার হেনরি ফিওলকে বলা হয় কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক। আচ্ছা, এরপর হেনরি ফিওল ব্যবস্থাপনার 14টি নীতিমালা প্রণয়ন করেন। মূলত এই 14টি মালাকে ঘিরে ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলী আবর্তিত হয়। গত ক্লাসে আমি এই ব্যবস্থাপনার 14টি নীতিমালা সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ এখানে কি রয়েছে, যে ডিভিশন অফ লেবার, সাবঅর্ডিনেশন অফ পার্সোনাল ইন্টারেস্ট টু অর্গানাইজেশন, অর্থাৎ যে তোমার কার্য বিভাগ করতে হবে, আদেশের ঐক্য থাকতে হবে, নির্দেশনার ঐক্য থাকতে হবে, তাদের কাজ অনুযায়ী মজুরি পারিশ্রমিক প্রদান করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে, তারপরে প্রতিষ্ঠানের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থে তোমার ব্যক্তিগত যে স্বার্থ রয়েছে সেগুলো ত্যাগ করতে হবে। অর্থাৎ এগুলো সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি, এজন্য আমি আজকে আর আলোচনা করতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে যেটি রয়েছে মিস্টার ফিওল ব্যবস্থাপকের কিছু যে ক্যারেক্টারিস্টিক্স বা গুণাবলী থাকা দরকার সেগুলো তিনি নির্ধারণ করেছিলেন। তো প্রথমটি হচ্ছে শারীরিক সামর্থ্য, অর্থাৎ একজন ম্যানেজারকে কি হতে হবে? যে ফিজিক্যালি ফিট হতে হবে। এখন একজন ব্যবস্থাপক যদি ফিজিক্যালি বা শারীরিকভাবে সুস্থ না হন, তার পক্ষে কিন্তু তার অধীনস্থ যে কর্মচারী থাকবেন বা কর্মী থাকবেন তাদেরকে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। এই জন্য কি করতে হবে? তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
তারপর রয়েছে মানসিক সামর্থ্য, অর্থাৎ একজন ব্যবস্থাপক বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তো সেক্ষেত্রে তাকে ওই পরিস্থিতিগুলো বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরপর হচ্ছে নৈতিক গুণাবলী। একজন ব্যবস্থাপককে অবশ্যই সৎ হতে হবে এবং তাকে কোনোভাবে অসৎ হওয়া যাবে না। এগুলো হচ্ছে মূলত নৈতিক গুণাবলী। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য তাকে শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে মূলত সাধারণ শিক্ষাগত যোগ্যতা বোঝানো হয়েছে, অর্থাৎ একজন ব্যবস্থাপক যে কাজগুলো করবেন, যে কাজগুলোর জন্য করবেন সে বিষয় সম্পর্কে তার পূর্ব ধারণা থাকতে হবে। এরপরে রয়েছে কারিগরি জ্ঞান। কারিগরি জ্ঞান কেন দরকার? এই কারিগরি জ্ঞান একজন ম্যানেজারকে কি করবেন, যে বিভিন্ন জটিল পরিস্থিতিগুলো আছে সেই জটিল পরিস্থিতিগুলো প্রপারলি অ্যানালাইজ করতে কি করবেন, সমর্থ হবেন। এর জন্য একজন ব্যবস্থাপকের কারিগরি জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ তিনি টেকনিক্যাল নলেজের অধিকারী হবেন। তারপরে হচ্ছে অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা বলতে যে আমরা পূর্বে যে কি কাজ করেছি, যে অর্থাৎ একজন ব্যবস্থাপকের কি হতে হবে, যে তিনি যে প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন বা যে কাজ করার জন্য ওনাকে নিয়োগ দেওয়া হবে সেই সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি রয়েছে, মিস্টার হেনরি ফিউল কি করেন, যে ব্যবস্থাপনা তত্ত্বের উন্নয়ন করার জন্য বিভিন্ন গবেষণা কার্যক্রম হাতে নিয়েছিলেন। এর জন্য তিনি সেন্টার ফর অ্যাডমিনিস্ট্রেশন স্টাডিজ প্রতিষ্ঠা করেন। এই সেন্টার ফর অ্যাডমিনিস্ট্রেশন স্টাডিজ ব্যবস্থাপনার বিভিন্ন কাজ, তারপর হচ্ছে বিভিন্ন নীতিমালা, তারপর হচ্ছে ব্যবস্থাপনা তত্ত্বের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 1924 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে শান্তি প্রতিষ্ঠা প্রশাসনিক তত্ত্বের উপর গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর আগে মিস্টার হেনরি ফিউল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যবস্থাপনার তত্ত্বগুলোকে কিভাবে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার জন্য অ্যাপ্লাই করা যায় সেই বিষয় সম্পর্কে তিনি গুরুত্ব আরোপ করেন। আর এই সকল বিষয়গুলোর জন্য হেনরি ফিউলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আজকে যেহেতু আমাদের সময় কম, এর জন্য আমি ক্লাসটি একটু তাড়াতাড়ি শেষ করছি। তো তোমাদের এই ক্লাস সম্পর্কে যদি কোনো ধরনের জানার আগ্রহ থাকে বা এমন কিছু থেকে থাকে যে তোমরা বুঝতে পারোনি, তো সেক্ষেত্রে তোমরা এই ক্লাসের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখে দিবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।